ও, তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। কি সুন্দর সকাল! যাই, সকাল সকাল খাবারের জোগাড়টা সেরে ফেলি। লা 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 লা। ওরে বাবারে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। চটপট কেটে পড়ি। ইস, একদম ভিজে গেলাম রে। বৃষ্টি থেমে গেছে। যাই, এবার বাসায় ফিরি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজ। ঢুকে বসেছিস আর আমাকে তো চোখ রাঙাচ্ছিস। তোর কটর মানে? প্রমাণ কি? প্রমাণ কি? মানেটা কি? 7 পুরুষ ধরে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে হবেই, নয়তো এই কোটর ছেড়ে আমি এক পাও নড়ব না। দে প্রমাণ দে। জয় গুরু, জয় গুরু। দুটো শিকার আজ মহানন্দে পেট পুজো করব। না 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 না, আমার বিচার চাই, আমার বিচার চাই, এক্ষুনি এক্ষুনি। তবে চল, বিচারকের কাছে চল। হ্যাঁ চল চল চল, আমি কি তাকে ভয় পাই নাকি? চল চল চল। এই সুযোগে একটু বুদ্ধি কাটাতে পারলেই দুটো শিকার হাতের মুঠো। ধুর ব্যাং, সারা জঙ্গলে একটা কেউ নেই যে আমাদের বিচার করে দেয়। যত সব। সেই তো, এই কি কাণ্ড হলো! অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। ওম কালী কপালিনী, বম কালী কপালিনী। বেশ সাত্বিক, ধার্মিক, তপস্বী তো। চল তাহলে, ওনাকেই যদি পছন্দ হয় চল, ওনার কাছেই চল। আচ্ছা চল, আমি কি ভয় পাই নাকি? বলছিলাম কি, আপনি এর বিচার করুন আর কি। আচার তো নেই ঘরে বাছারা, বড় চিন্তার বিষয়। আচার?
সেরেছে? কি সর্বনাশ! আচার নয়, আচার নয়, বিচার, বিচার! বাজার? হ্যাঁ, এই এই দেখো দেখো, এই কে এনে দেবে বাছারা? এই জঙ্গলের ফল মূল, এই দক্ষিণা যা পাই তাই দিয়েই পেট চলে যায় আর কি। কপাল! চাতাল? ধ্যাৎ বাবা, কালার মরণ! আসলে বাছারা কানে বড় বেশি শুনতে। হরিহরপুর বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে আরেকটি ছেলে পড়তো। তার নাম ছিল জলধর। তার মামা পুলিশে চাকরি করতেন আর তার পিসে লিখতেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধর সর্বদা নিজেকে ডিটেকটিভ বলে ভাবত। একদিন ঘটল অঘটন। শুনেছিস কাল যোগেশ বাবুর বাড়ি থেকে বাসনপত্র চুরি হয়েছে? হবে না, অন্ধকার গলির পাশেই ভাড়ার ঘর যে। কিন্তু আমাদের বাড়ি থেকে চুরি হওয়া মুশকিল। কেন? আমার বুদ্ধিতে রামদিন বাসনগুলো জানলার গায়ে এমনভাবে সাজিয়ে রাখে যাতে বাইরে থেকে কেউ ধাক্কা মেরে জানলা খুললেই বাসনগুলো হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যায়। তারপর ব্যাস, সেই শব্দে বাড়ির লোকও জেগে উঠবে আর চোরও পালাবে। সত্যি বুদ্ধি বটে জলধরে। ওরে, সব শুনেছিস? কাল জলধরের বাড়ি থেকে মস্ত চুরি হয়েছে। সে কি রে? দুদিন ধৈর্য ধর, চোরকে আমি হাতে নাতে ধরবো। কিন্তু 2 দিন থেকে 2 মাস হয়ে গেল, জলধর চোর ধরতে পারল না। এদিকে স্কুলে শুরু হলো আর এক উপদ্রব। ওই ক্লাসে শুরু হলো টিফিন চুরি। কিরে রমাপদ, আজ টিফিনে কি এনেছিস? এই দেখ, লুচি আর রাবড়ি। চ, হাত মুখ ধুয়ে এসে বেশ মজা করে খাওয়া যাবে। হ্যাঁ চ। সে কি রে, পুরো টিফিনটাই হাওয়া? তবে বুঝে দেখ। কিরে জলধর, চোর ধরতে পারবি? 2 দিন সময় দে, বাছাধনকে হাতে নাতে ধরবো। 2 দিন চলে গেল, চোর ধরা পড়লো না। 2 দিন পর আবার। হতভাগা চোর, বেটা জাত বিচ্ছু, আমার মাংসের চপ খাওয়া। তোর আর মাংস কোথায়, শুধুই তো হাড়। দেখ জলধর, সবসময় ইয়ার কি ভালো লাগে না বলছি। সত্যি ইয়ার কি না মেরে পারলে টিফিন চোরকে ধর না। আমি জানি চোরকে। কে? স্কুলে যে নতুন ছোকরা পিয়ন এসেছে সে। বাজে বকিস না তো। সে ছোকরা পশ্চিমা ব্রাহ্মণ। পশ্চিমা ব্রাহ্মণ কখনো মাংস খায়? হ্যাঁ সত্যি তো, আমি তো ওকে কতদিন রুটি নিরামিষ তরকারি খেতে দেখেছি, কিন্তু মাছ মাংস তো খেতে দেখিনি। সত্যি ভুলভাল বকিস না তো। আরে বাবা, পাকা ডিটেকটিভরা অপরাধী না ধরা পর্যন্ত কখনো 5 জনের সামনে অপরাধীর নাম বলে না। তাই আমিও বলিনি। একটু সবুর কর, হাতে নাতে ধরি তখন বলবো। কিরে জলধর, তোর চোর কোথায় গেল? মনে হয় আমার ভয়তে গা ঢাকা দিয়েছে। শুনেছিস আজ স্বয়ং হেড স্যারের ঘর থেকে টিফিন চুরি হয়েছে? কিরে জলধর, এবার কি করবি? কাল ফাঁদ পাতবো, দেখবি ঠিক চোর ধরা পড়বে। আমার মনে হয় আমাদের বাড়ি থেকে যে চোর বাসন চুরি করেছিল সেই চোরই আমাদের ক্লাসের টিফিন চুরি করছে। একবার ধরি বাছাধনকে, তারপর সোজা পুলিশের হাতে তুলে দেব। কথা মতো পরদিন টিফিন ঘরে জলধর সরভাজা, লুচি, আলুর দম রেখে এলো। হঠাৎ কিরে জলধর, এই চোরটাই বুঝি তোর বাড়িতে চুরি করছিল? তাহলে ওকেই পুলিশে দি। তারপর থেকে জলধর নিজেকে এক ডিটেকটিভ বলে বড়াই করেনি। এক গ্রামে এক বণিকের 2 গাধা ছিল।
মংলু আর পাগলু। বণিক এদের দিয়ে মোট বহন করায়। শোনো, আজ আমার শরীরটা ভালো নয়, তাই আমি তোমাদের সাথে যেতে পারছি না। তোমরা দুইজন ঠিক ঠিক সময়ে এই জিনিসগুলো জায়গা মতো পৌঁছে দেবে, কেমন? এরপর সেই বস্তাগুলো নিয়ে তারা বেরিয়ে পড়ল পথে। কি রে পাগলু, ঝিমিয়ে পড়লি নাকি? না, তাহলে চুপ করে গেলি কেন? মন খারাপ তাই চুপ করে আছি। মন খারাপ? ও হো হো, হ্যাঁ, মন তো খারাপ হওয়ারই কথা। আমার পিঠে সোনা আর তোর পিঠে চাল। তুমি চুপ করবে? একে মন খারাপ, তার উপর কানের সামনে গাঁগা করছে। এত রাগছিস কেন? আমি কি করব বল? আমিও বুঝি না বাবু কেন বারবার এমন করেন। আসলে আমার মনে হয় তোকে বাবু ঠিক পছন্দ করেন না, আর তোকে ঠিক ভরসাও করেন না। ভাবেন হয়তো তোকে দিয়ে এই কাজ হবে না। হ্যাঁ, তা তো বলবে। তোমাকে দিয়ে যদি সব কাজ হয় তাহলে তোমাকে দিয়েই তো চালের বস্তা পাঠাতে পারে। আমাকে ছেড়ে দিক না। হাসালি, সাদে কি তোর নাম পাগলু? ওরে পাগলু, ওরে প্রতি পানির একটা পোস্ট থাকে। চাল কি আমার বাবার কাজ? না রে পাগলা না, এই জায়গাটা তোর। সোনার টুকরো গাধার জন্যে সোনার বস্তা বহন করা বাবু ঠিক করে রেখেছে আমার জন্য, বুঝলি রে পাগলা? এখন আর মন খারাপ করিস না। হায় ভগবান, এভাবে কি সারা জীবন চালের বস্তা আর গমের বস্তা বয়ে নিয়ে যেতে হবে আমাকে? আমার কি একটু প্রমোশন হবে না? দে না ভগবান, আমায় একটু লিফট করিয়ে। দেখেছিস? কি কি কি? আরে ওই তো দুটো গাধা। তো গাদা দিয়ে কি করব? স্যার, টাকাতি ছেড়ে কি ধোপার কাজ করবে? কেন? না মানে মুরগি পাটি না দেখে হঠাৎ তুমি গাধা দেখছো? ওদের থেকেও তুই বড় গাধা। কেন? গাধা দুটো না দেখে গাধা পিঠের বস্তা দুটো দেখ, আর মন দিয়ে শোন। কোনো আওয়াজ কানে আসছে? হ্যাঁ 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 ওস্তাদ, মনে হচ্ছে বস্তার ভেতরে অলংকার জাতীয় কিছু আছে। তাহলে এবার চ। এই দাঁড়া। মানে কি হয়েছে? কি হয়েছে? বস্তায় কি আছে? চাল আছে। সত্যি কথা বল, না হলে এই বাঁশের বাড়ি দুজনের মাথা ফাটিয়ে দেবো। সত্যি বলছি, আপনি দেখে নিন। তোরটা? না মানে কিছু নেই। তবে রে শোনা আছে। আজ গাধার পিঠে শোনা যাচ্ছে। এই গাধাটা কাজের গাধা আছে। চল, বস্তার সাথে এটাকেও নিয়ে চল, আমাদের কাজে লাগবে। হ্যাঁ, নিয়ে যান, ওটা সোনার টুকরো গাধা। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো। একদিন রাজার বাড়িতে বিরাট উৎসব, প্রচুর লোকের আনাগোনা। লোকের ভিড়ে এক সহজ সরল ব্রাহ্মণ যুবকও ছিল। বাঘ তাকে দেখে নমস্কার করলো। আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাবু? আজ্ঞে, একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। রোশো, খুলছি। ঠাকুর, এবার তো তোমাকে খাবো। এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। না, কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে প্রশ্ন করি, তারা কি বলে শুনি। আচ্ছা চলুন।
আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দেব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। এই বটগাছ আমার একজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করুন, ও কি বলে শুনি। বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, যে উপকার করে তার অপকার কি কেউ করে? তাই তো লোকে আগে করে ভাই। ওই দেখো না, লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয়, আবার আমাকেই খুঁচিয়ে আঠা বার করে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছেড়ে যখন কিছু না পায় তখন জ্বালানি করার জন্য আমার ডাল ভেঙে নিয়ে চলে যায়। কি ঠাকুর মশাই, ও কি বলছে? ঠিক আছে, আমার এখনো দুটো সাক্ষী বাকি আছে। ওই তো ওই শিয়াল আমার সাক্ষী। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সাক্ষী? কিসের সাক্ষী? বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? তার কি ভালো কে করেছিল তা শুনলে তবে বলতে পারি। বাঘ খাঁচার ভেতর ছিল, আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলে সেই খাঁচার কাছে এলো। খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন? ওই যে বললুম, বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বেশ যেন বললেন? বাঘ আপনার ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। ও আচ্ছা, বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে না, বাঘ খাঁচার ভিতর ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাঘ বামুনের ভিতর ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। না, বুঝতে তোমাকে হবেই। দেখো, আমি এই খাঁচার ভিতরে ছিল, দেখো এই এমনি করে। এই খোল, দরজা খোল। আরে দরজা খোলা হবে না বামুন ঠাকুর, এখন আমি সব বুঝতে পেরেছি। দুষ্টু লোকের কখনো উপকার করতে নেই। এবার আপনি শিগগিরই রাজবাড়ি যান, এখনো ফলার ফুরোয়নি। এই কথা বলে শিয়াল জঙ্গলে চড়তে গেল আর ঠাকুর মশাইও ফলার খেতে গেলেন। এক সওদাগরের এক কৃতদাস ছিল। একদিন সে তার মালিকের ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। ফলে সওদাগর খুশি হয়ে তাকে ডেকে পাঠায়, বলে, আজ তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে দাসত্ব থেকে মুক্তি দিলাম, আর সাথে দিলাম জাহাজ ভর্তি গন্ধদ্রব্য। কিন্তু অত গন্ধদ্রব্য নিয়ে আমি কি করব? সমুদ্র পার হয়ে বিদেশে যাবে। এইসব দ্রব্য বেচে যা টাকা পাবে সেই সমস্ত টাকা তোমার। ঠিক আছে প্রভু। সওদাগরের থেকে বিদায় নিয়ে সেই কৃতদাস বের হলো বাণিজ্যে। কিন্তু হঠাৎই ঘটল বিপর্যয়। ভয়ঙ্কর সেই সামুদ্রিক ঝড়ে সওদাগরের দেওয়া গন্ধদ্রব্যপূর্ণ জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নষ্ট হলো জাহাজের সব মালপত্র। লোকজন কে কোথায় ছিটকে গেল তার আর কোনো সন্ধানই পাওয়া গেল না। আর সেই কৃতদাস জাহাজের ভাঙা মাঝখানকে আশ্রয় করে কোনো ক্রমে ভেসে চলল সমুদ্র। ভাসতে ভাসতে সে এসে উপস্থিত হলো এক দ্বীপে।
এ কি, এ আমি কোথায় এলাম? আবার একটা নতুন লোক এসেছে। কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে? আবার আমাদের নতুন রাজা হবে। দারুণ হবে, দারুণ হবে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ, আপনার জয় হোক। আপনারা ভুল ভাবছেন, আমি রাজা নই, আর এদেশও আমার দেশ নয়। আমি এক সামান্য বণিক, বাণিজ্যে বের হয়েছিলাম। পথে জাহাজ ভেঙে যাওয়ায় ভাসতে ভাসতে এই দ্বীপে এসে পড়ি। কিন্তু আপনি আমাদের রাজা। আসুন মহারাজ, আপনার সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে। এই হাতির পিঠে চড়ে বসুন মহারাজ। ঠিক আছে, আগে একটা আশ্রয় তো জুটু, তারপর না হয়। মহারাজ আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। জয় মহারাজের জয়, 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 জয় মহারাজের জয়। আমি এখনো বলছি, আপনারা ভুল ভাবছেন। আমি এক সামান্য বণিক। মহারাজ, তবে এবার আপনাকে আমরা সত্য কথাটা বলি। আমাদের দেখতে মানুষের মতো হলেও আমরা কিন্তু কেউ মানুষ নই। তবে আমরা প্রেত গন্ধর্ব। শুনেছি মানুষের মতো বুদ্ধিমান জীব আর নেই। তাই বহুকাল আগে মানুষকে রাজা হিসেবে পাবার ইচ্ছায় শিবের কাছে প্রার্থনা করেছিল। তারপরে আমরা মানুষ রাজা পেলাম বটে, কিন্তু শর্ত রইল তার রাজত্ব 1 বছর পূর্ণ হলেই তাকে মরুভূমিতে রেখে আসতে হবে। সেই থেকে এই নিয়মই আমাদের দেশে চলে আসছে। তাহলে তো 1 বছর পরে আমাকেও সেই মরুভূমির দেশে যেতে হবে। আগে হ্যাঁ মহারাজ, আর সে বড়ই ভয়ঙ্কর মরুভূমি। সামান্য ফল ছাড়া সেখানে আর কোনো খাদ্য পাওয়া যায় না। আর সারাদিন ধরে বালি না খুললে 1 ঘটি জলও মেলে না। কিন্তু 1 বছরে আপনি আমাদের থেকে যা চাইবেন তাই আমরা আপনাকে দেব। বলুন, আপনি কি চান? আমি চাই আপনাদের যত ভালো ভালো শ্রমিক, কারিগর, উদ্যানকারী আছে তাদেরকে ওই মরুভূমিতে পাঠান, আর সেখানে এক সমৃদ্ধশালী নগরী গড়ে তুলুন। তাই হবে মহারাজ। দাস রাজার নির্দেশ মতো শত শত মুটে মজুর, কারিগর, উদ্যান মালি ও বিভিন্ন বিখ্যাত স্থপতিরা মিলে সেই মরুভূমির মাঝে ধীরে ধীরে গড়ে তুলল এক সমৃদ্ধশালী নগর। বহুদূর দেশ থেকে লোকজন এসে বাস করতে শুরু করলো সেই নগরে। শুরু হলো ব্যবসা বাণিজ্য। এদিকে দেখতে দেখতে বছর অতিক্রান্ত হলো। মহারাজ, বছর অতিক্রান্ত, এবার যে এই রাজপথ ত্যাগ করে আপনাকে মরুভূমিতে যেতে হবে। তার জন্য আমি প্রস্তুত। এই নিন রাজদণ্ড, রাজমুকুট। মহারাজ, এই সেই মরুভূমি। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। 1 বছরের সেই রাজা আজীবন কাল ধরে সেই মরুভূমির রাজা হয়ে সুখে দিন কাটাতে লাগলো।